হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, তোমাদের আরআরবি ইউথ কম্পিটিশন টাইমের যে বইয়ের অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো হচ্ছিল, আমি প্রথমে স্টার্ট করেছি অনুপাত ও সমানুপাতের। ঠিক আছে, এই অনুপাত ও সমানুপাতের যতগুলো প্রশ্ন তোমার রেলওয়ে এক্সামে এসছে এবং এই বইয়েতে কভার করেছে, প্রত্যেকটা প্রশ্ন আমি ধরে ধরে করাবো। ঠিক আছে, ঘাবড়াবার কিছু কারণ নেই। দেখো, আজকে প্রশ্ন করাবো তোমাদের 37 থেকে 56 নাম্বার প্রশ্ন, যেটা পার্ট 3 এর মধ্যে আলোচনা করব। ঠিক আছে, এর আগে দুটো পার্ট করেছি, পার্ট 1 এবং পার্ট 2। যারা পার্ট 1 এবং পার্ট 2 দেখো নিকো, তার প্রথম থেকে ধরে ধরে করতে আসো। দেখো, একদিনে তুমি সব প্রশ্নগুলো করে নিতে পারো। ঠিক আছে, 56 পর্যন্ত প্রশ্ন যদি একটু ধরে করো, একদম সহজ প্রশ্ন। আর আমি সহজভাবে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করেছি। যারা একদম জিরো থেকে স্টার্ট করেছো তাদের জন্য একদম মোক্ষম ক্লাস হতে চলেছে আজকে। চলো, আজকে 37 নাম্বার প্রশ্ন কি দিয়েছে দেখো। বলেছে মিশ্রণে বালির সাথে নুড়ির অনুপাত বলে দিয়েছে কত না 17:8 বলে দিয়েছে। আবার নুড়ি এবং সিমেন্টের অনুপাত বলে দিয়েছে 6:7। তাহলে মিশ্রণে বালির সাথে সিমেন্টের অনুপাত কত হবে? তাহলে তোমাকে এই ধরনের প্রশ্ন সমাধান করার জন্য ফার্স্টই করণীয় হচ্ছে, যখনই আমি এই ধরনের প্রশ্ন এক্সাম সেন্টারে দেখবো না কেন, তখন আমার ফার্স্ট করণীয় হচ্ছে কি, পুরোটা আমি এখানে ডিটেলসে লিখছি, তোমরা লিখবে না, বালি আর নুড়ি লিখে নেবে। ঠিক আছে, দেখো বালি, আর ঠিক নিচে লিখবো বাই আকারে লিখবো নুড়ি। ঠিক আছে, এর সাথে অনুপাত আকারে করব বা গণিত আকারে করছি। কি করছি দেখো, নুড়ি আর সিমেন্ট বলেছে, তাহলে নুড়ি আর সিমেন্ট। ঠিক যেভাবে বলেছে আমি ঠিক সেভাবে লেখার চেষ্টা করলাম। দেখো, আমাকে প্রশ্নে চেয়েছে বালির সাথে সিমেন্টের অনুপাত। দেখো, উপরে একটা বালি পাচ্ছি এবং নিচেতে একটা সিমেন্ট পাচ্ছি, আর নুড়ি তো আমার চাইনি, নুড়িগুলো সেই জন্য কোনাকুনি রেখে দিয়েছি। ঠিক আছে, যেটা চাবে না সেগুলো কিন্তু কোনাকুনি থাকতে হবে, তাহলে কিন্তু এই প্রশ্নগুলো এই ফর্মেটে তোমরা সমাধান করবে অতি সহজে। দেখো, এরপরে যেহেতু কোনো চেঞ্জিং হয়নি কো, তাহলে আমি ঠিক যেভাবে এটা রেশিও বলেছে সেভাবে লিখে দেবো, 17/8 গণিত 6/17, 6/17। এরপরে জানি আমরা যে কোনাকুনি কাটা হয়। ঠিক আছে, 17 একে 17, এটাও 1 দিই। তারপরে দেখো 2 দিয়ে কাটলে 3 2 6 আর 4 2 8, আর কাটাকাটি যাচ্ছে না। আমাকে বালি চেয়েছে আর সিমেন্ট যেহেতু চেয়েছে, ওপরেরটা নিশ্চয়ই বালি হবে। তাহলে দেখো, এখানে একটা 1 করে আছে, এখানে একটা 3 আছে, তাহলে 3-এর সাথে 1 গুণ করাও যা, না করাও তাই, তাহলে 3 1 3 হয়। ঠিক আছে, সেহেতু আমি 3 এখানে লিখে দিচ্ছি, আর 4-এর সাথে 1 গুণ করাও যা, না করাও তাই, 4 1 4। তাহলে আমার সিমেন্টের অনুপাত কত হয়ে গেল না 4 হয়ে গেল, এবং বালির অনুপাত কত হয়ে গেল না 3 হয়ে গেল। এবার তোমাকে প্রশ্নে যেটা চাইছে সেভাবে তুমি অ্যান্সার দিতে। দেখো, বালি আর সিমেন্টের সাথে অনুপাত চেয়েছে, বালি কত 3:4, 3:4 হয়ে যাচ্ছে। আমাদের সঠিক উত্তর কোথায় আছে দেখো, অপশান ডিতে আছে। তাহলে এই মানে প্রশ্নগুলো এই ফরম্যাটে করবে, একদম সহজেই সলভ হয়ে যাবে। এবার তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত কিন্তু তোমার মানে স্পিড বাড়বে। চলো, এরপরে দেখো কি একটা প্রশ্ন দিচ্ছে, এই প্রশ্নটা দুটো টাইপের হয়। চলো, আমি একদম বেসিক মেথড এটাকে করাবার চেষ্টা করছি। দেখো কি বলেছে, এ অনুপাত বি দিয়ে দিয়েছে, বি অনুপাত সি দিয়ে দিয়েছে এবং সি অনুপাত ডি দিয়ে দিয়েছে, মানে 4টে অনুপাত আমাকে চেয়েছে। তাহলে আমি বলতে পারি এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি সমান কি বলেছে দেখো, এ বি কি বলেছে 3:5, 3:5 বলেছে। আর সিবি কি বলেছে দেখো, সিবি বলেছে কিন্তু। ঠিক আছে, দেখো এটা আমার ফার্স্ট লাইন, এর পরে কি দুটো গ্যাপ হচ্ছে, তাই তো দুটো আছে, মানে 5টাকে আমি দুবার পরপর লিখে দেবো। ঠিক আছে, এভাবে আমি গ্যাপগুলোকে পূরণ করব। তার পরের লাইনে চলে আসবো। দেখো, তার পরের লাইনে চেয়েছে আমার সি অনুপাত বি, তাহলে সিটা আগে চেয়েছে, সিটা 3:2 করব। এর আগের সংখ্যাকে আগে লিখবো এবং পরের সংখ্যাকে পরে লিখবো, 2টা এখানে বসিয়ে দেবো এবং এর পরে 3 বসিয়ে দেবো। ঠিক আছে, তারপরে কি চেয়েছে দেখো, সি অনুপাত ডি, তাহলে সি আর ডি কত বলেছে 5:6 বলেছে, 5:6 বলেছে। তাহলে এর আগে কিন্তু আমি দুটো 5কে বসিয়ে দেবো। ঠিক আছে, যেহেতু এর আগে গ্যাপ আছে 5-এর আগে। এরপরে করণীয় কি আমার, কাটাকাটি করতে যাবে না, তাহলে কিন্তু এখানে ভুল করে ফেলাবে। একটু ক্যালকুলেশন বড় হোক, আমি বলবো যারা একদম জিরো থেকে স্টার্ট করছো তারা কিন্তু একদম ফ্রেশভাবে করার চেষ্টা করবে, কাটাকুটিতে একদম যাবে না। ঠিক আছে, চলো দেখো, এরপর এই অনুপাতে গুণ করব প্রত্যেকটাকে। ঠিক আছে, তাহলে 3 2 6 আর 5 6 30 করব। আমাকে প্রশ্নে চেয়েছে দেখো, সবগুলো বের করবো না, এ আর ডি চেয়েছে 30 হচ্ছে, আর ডি কত হচ্ছে দেখো
3 5 15, 6 15 90। তাহলে আমাকে এইগুলোকে চাই নিকো, ঠিক আছে, এটাও চাই নিকো, এটাও চাই নিকো, আমাকে দুটো অনুপাতে চেয়েছে, তাই তো। তাহলে দেখো এর একটা শূন্য কেটে দিলাম, এর একটা শূন্য কেটে দিলাম, 3 1 3 আর 3 3 9। তাহলে 1:3 কোথায় আছে দেখো, অপশান সিতে আছে। তাহলে অপশান সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। কারো কিছু ডাউট আছে? ডাউট থাকার কথা নয়, ঠিক আছে। এভাবে ধরে ধরে প্রত্যেকটা প্রশ্ন করব। এই টাইপের আর একটা প্রশ্ন পেলে অন্য ফর্মেটে করাবার চেষ্টা করব, ঠিক আছে। চলো দেখো কি বলেছে, দেখো এখানে দুটো দিয়েছে, দুটোকে করাবো। দেখো এ অনুপাত বি বলেছে এবং বি অনুপাত সি বলেছে, তবে এ আর সি সমান কত হবে? এগুলো দেখা মাত্রই করে নিতে পারবে কি, এ বাই বি, আর কি বলেছে বি আর সি, বি বাই সি। আমাকে চেয়েছে এ সি, তাহলে বি বি আমার কোনো প্রয়োজনই নেই। সমান কি করব আমি, সিম্পল যেভাবে দিয়েছে সেভাবেই লিখে দেবো, 3/4 গণিত 5/7, 5/7। এরপরে কোনাকুনি কাটাকাটি হলে কাটবো, না হলে কাটবো না। দেখো কাটাকাটি যেহেতু হচ্ছে না, সেহেতু আমি এর সাথে এর গুণ করবো, 3 5 15। এটা কার অনুপাত হয়ে গেল, 15টা এর অনুপাত হয়ে গেল, ঠিক আছে। আর 4-এর সাথে 7 গুণ করবো, 4 7 28, তাই তো। এটা কার অনুপাত হয়ে গেল না, সি এর অনুপাত হয়ে গেল। তাহলে 15:28 যেটা হবে সেটা হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। কোথায় আছে দেখো, অপশান সিতে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্নের দিকে এগোই। কি বলেছে, যদি এ অনুপাত বি এবং ডি অনুপাত বি বলে দিয়েছে, তাহলে তোমাকে এ আর ডি এর অনুপাত নির্ণয় করতে বলেছে। দেখো বি সি দিয়ে দেয়নি, ঠিক আছে, এ বি দিয়েছে এবং ডি বি দিয়ে দিয়েছে। চলো তাহলে কি করব, এ বাই বি সেম একই ফরম্যাট ইউজ করব, তাহলে কিন্তু আমার সুবিধা হবে প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে। তারপরে দেখো বলেছে ডি আর বি দিয়ে দিয়েছে। আমি আগের ক্লাসে বলেছিলাম কি, যে দেখবে যে প্রথম অনুপাতের যে লাস্ট লেটারটা আছে এবং তার পরের অনুপাতের যদি ফার্স্ট লেটারটা দুটো সেম হয়, তাহলে কিন্তু পরপর বসিয়ে দিতে পারি, আর যদি না হয় তাহলে সেম করে নিতে হবে, অর্থাৎ উল্টে নিতে হবে, অর্থাৎ বি বাই ডি করে নিতে হবে। তাহলে দেখো বি বি কেটে যাচ্ছে, আমাকে চেয়েছে এ এবং ডি, তাহলে এ একটা পেয়ে যাবো আর ডি একটা পেয়ে যাবো। কোনটা উল্টালাম না, এইটা, যেটা উল্টাবো তার মাথায় কিন্তু একটা টিক মেরে দেবো, তাহলে কিন্তু আমার পরীক্ষার খাতায় ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। কেন থাকবে না আমি বলছি। দেখো কি হলো, আমার 3:4 গণিত, এটাকে যেহেতু আমি ডি অনুপাত বি বলেছি, আমি এটা বি অনুপাত ডি এ করে নিলাম, মানে উল্টে নিয়েছি আমার সুবিধার্থে। তাহলে এইটাকেও কিন্তু আমরা উল্টে নিতে হবে, অর্থাৎ 3:4 বা 3/4 করে নিতে হবে, তাই তো। এরপর আমাকে কি করতে হবে, এরপরে দেখো কাটাকুটি যেহেতু যাচ্ছে না, তাহলে আমাকে কি করতে হবে, এর সাথে এর গুণ করতে হবে এবং এর সাথে গুণ করতে হবে, তাহলে কিন্তু আমার অ্যান্সার বেরিয়ে যাবে 3 3 9 আর 4 4 16। তাহলে আমার কি চেয়েছে, এ এবং ডি এর অনুপাত কত, 9:16, 9:16 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। কোথায় আছে দেখো, 9:16, দেখো অপশান এতে। তাহলে অপশান এ আমাদের সঠিক উত্তর। চলো এই প্রশ্নগুলো কিন্তু খুবই সহজ, এর পরের ক্লাস থেকে কিন্তু তোমাদের প্রশ্নের লেভেল হাই হবে অনেক, ঠিক আছে। চলো ধরে ধরে করাবো, বারবার একই কথা বলছি, প্রশ্নগুলো করতে থাকো, তোমাদের নিজেদের মধ্যে দেখবে বুঝতে পারবে যে না, প্রশ্নগুলো করতে করতে আমাদের কনফিডেন্স বিল্ড আপ হবে, ঠিক আছে। যখনই তোমার কনফিডেন্স বিল্ড আপ হবে, তখন যখন টাইপ 2-এ যাবো, তখন তুমি যখন 2-4টা কোশ্চেন পারবে না, তখন কিন্তু তুমি বলবে যে না, আমি টাইপ 1-এর গুলো তো শিখে গেছি, তাহলে বিগুলো শিখতে হবে, অর্থাৎ টাইপ 2গুলো শিখতে হবে। যখনই তোমার মনের মধ্যে এই চাহিদাটা আসবে, তখন কিন্তু তুমি একদম হামেশাই করে নিতে পারবে। আর এই বইটার আর একটা পজিটিভ দিক কী হচ্ছে, মানে তোমার হিউজ কোশ্চেন আছে, ঠিক আছে। এই অনুপাত সমানুপাত অধ্যায়ের অনেক প্রশ্ন আছে, নাম্বার অফ কোশ্চেন অনেক আছে। দেখো এই 41 নম্বর প্রশ্নতে কি বলেছে, এক ব্যক্তির আয় এবং ব্যয়ের অনুপাত বলে দিয়েছে 9:5 বলে দিয়েছে। যদি ওই ব্যক্তির আয় বলে দিয়েছে একটা নির্দিষ্ট টাকা বলে দিয়েছে 27,000, তবে তার সঞ্চয় নির্ণয় করো। খুবই সহজ প্রশ্ন এবং খুবই ইন্টারেস্টিং প্রশ্ন, যারা এটা পারবে তারা করো, আর যারা পারবে না সেটা আমার সলভটা দেখে নেওয়ার চেষ্টা করো। দেখো এই ধরনের প্রশ্ন যখনই আসবে, তখন আয় লিখে নেবো, যেটা বলবে আয় বা অনুপাত বলে দিয়েছে কত, অনুপাত বলে দিয়েছে ব্যয়। আচ্ছা আবার এখানে বলে দিয়েছে তবে তার সঞ্চয় নির্ণয় করতে বলেছে, সঞ্চয় নির্ণয় করতে বলেছে, তাই তো। তাহলে কি করে বের করব, এখানে একটা কনসেপ্ট তোমাদেরকে বলে দিই, সবাই জানো আশা করি, তার সত্ত্বেও ছোট্ট করে বলে দেওয়ার চেষ্টা করি। একটা ব্যক্তির যদি আয় সমান 100 টাকা হয়, ঠিক আছে, এবং তার ব্যয় সমান আমি বলছি 70 টাকা হয়,
তাহলে আমরা কি করব, 100 টাকা সে ইনকাম করেছে অর্থাৎ আয় করেছে, সেখান থেকে 70 টাকা যদি বাদ দিয়ে দিই তাহলে কত টাকা থাকবে তার কাছে, থাকবে হচ্ছে 30 টাকা। যেটা থাকবে 30 টাকা সেটাই হচ্ছে তার সঞ্চয়। এ পর্যন্ত কারো কিছু ডাউট থাকবে বলে মনে হয় না, ঠিক আছে? এটা তো একদম সহজ প্রশ্ন, বেশি কঠিন করে ভাবার কি আছে, তাই না? দেখো তাহলে আমাকে কি বলেছে, 9:5 বলেছে, আয় আর ব্যয় বলে দিয়েছে, এবং আয়টা কত সে করেছে সেটাও বলে দিয়েছে, ঠিক আছে? আয় বলেছে 27,000, আয় সমান যদি 27,000 হয়, 27,000 হয়, তাহলে আমাকে 1 ইউনিটটাকে আগে বের করতে হবে। তাহলে এর সাথে কত গুণ হয়েছে, এর সাথে দেখো 3,000 গুণ হয়েছে, তাই তো? 3 9 27, 3,000, 1 ইউনিট সমান যদি 3,000 হয়, তাহলে ব্যয়টা কত, ব্যয়টা হচ্ছে 3 5 15,000, 15,000 একদম ধরে ধরে করাবার চেষ্টা করছি। তাহলে 27 থেকে যদি 15 বাদ দিই তাহলেই কিন্তু আমার সঞ্চয় চলে আসবে, তাই তো? আমি 27,000 যদি আয় করি এবং যদি 15,000 ব্যয় করি তাহলে আমার কাছে আর কত থাকবে, যেটা থাকবে সেটাই হচ্ছে সঞ্চয়। এটাই চেয়েছে তোমার কাছ থেকে, ঠিক আছে? আরও সহজ উপায় আমি বলে দিতে পারবো, দেখো তাহলে এখান থেকে 15 যদি চলে যায়, থাকছে তার কাছে কত, 12। কেন, আমরা জানি যে 15 আর 12 হচ্ছে 27, তাহলে 12,000 হয়ে যাবে। সঠিক উত্তর কোথায় আছে দেখো, অপশান সিতে। একদম বাচ্চা ছেলেদের মতো ধরে ধরে করাবার চেষ্টা করব যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়, ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছো, ঠিক আছে? দেখো নেক্সট, বা এটাকে তুমি আর একটা সহজ উপায়ও করতে পারো। কি করতে পারো আমি বলে দিচ্ছি, দেখো ঠিক আছে? একদম যারা ভাববে যে পেন পেপার ছাড়াই করে নেবো তারা কি করবে, দেখো আয় আর ব্যয় বলে দিয়েছে, আমি বলছি এটা আয় আর ব্যয় বলে দিয়েছে, দেখো শর্টকাট বলে দিয়েছি, ব্যয় বলে দিয়েছে, কত কত বলেছে না 9:5 বলে দিয়েছে, এবং এটা সমানই বলে দিয়েছে 27,000, 27,000 বলে দিয়েছে। তাহলে তোমাকে কত গুণ, 9-এর কত গুণ 27,000, তাহলে 3,000 গুণ, তাই তো? 3,000 গুণ 27, তাহলে এদের ডিফারেন্সটাই তো হচ্ছে আমার কি, এদের যে মাইনাস করে যেটা পাবো সেটাই তো হচ্ছে আমার সঞ্চয়। তাহলে 9 থেকে যদি 5 বাদ চলে যায় থাকছে কত, 4, তাহলে 4-এর সাথে যদি 3,000 গুণ করে দিই তাহলে কিন্তু আমার 12,000 হয়ে যাচ্ছে। এটাই আমার চেয়েছে। যত তুমি বেশি প্র্যাকটিস করবে তত কিন্তু তোমার মাথা থেকে শর্টকাট ট্রিক্স বেরিয়ে আসবে, ঠিক আছে? চলো নেক্সট, অর্থাৎ 42 নম্বর প্রশ্নটাকে একটু দেখে নিই। একটা নির্দিষ্ট শ্রেণীতে মেয়ে এবং ছেলের অনুপাত বলে দিয়েছে 13:12। শ্রেণীটিতে মেয়েদের শতকরার মান নির্ণয় করতে বলেছে, অর্থাৎ পার্সেন্টেজে চেয়েছে, ঠিক আছে? পারবে, আমরা জানি যে তুমি এগুলো পারবে, তোমার কাছে এগুলো একদম জল ভাত, ঠিক আছে? এই জল ভাতগুলি যখন টাইপ 2-এ যাবে তখন তোমার কাছে সেগুলো পারবে। যারা প্র্যাকটিস করো, বলছি না যে পারবে না, কিন্তু আমি বলবো প্র্যাকটিস বারবার করলে তোমার স্পিড বাড়বে, ঠিক আছে? তোমরা স্পিড বাড়ানোর জন্য এসেছো এখানে, শেখার জন্য নয়, ঠিক আছে? চলো করে নিই, এটাকে সলভ করি। একটি শ্রেণীতে মেয়ে এবং ছেলেদের অনুপাত বলে দিয়েছে, তাহলে মেয়ে বলে দিয়েছে আর ছেলে বলে দিয়েছে, তাই তো? যেভাবে বলবো সেভাবে, মানে যেভাবে প্রশ্নেতে বলবে সেভাবে করার চেষ্টা করব। কত বলেছে, 13:12 বলে দিয়েছে, তাই তো? মেয়ে আর ছেলে বলেছে 13:12। শ্রেণীটিতে মেয়েদের শতকরার মান নির্ণয় করো। এই ধরনের প্রশ্ন তোমরা যখনই পাবে, আগের প্রশ্নগুলো আরও শর্টকাট হয়, তোমাদেরকে বেসিকটা বোঝাচ্ছি, প্রত্যেকটা প্রশ্ন আগে নিজের আয়ত্তের মধ্যে করে নাও, তারপরে যখন এই ধরনের প্রশ্নগুলো বারবার আসবে আমি একদম সব থেকে শর্টকাট যে ট্রিক্সটা হয় সেটা দিয়ে করিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো এটাতে একটু অ্যাপ্লাই করছি। দেখো আশা করছি 42 নম্বর প্রশ্ন পর্যন্ত করেছি, মানে এই টাইপ 1-এর সব ধরনের প্রশ্ন তোমার হাতের মুঠোয় চলে এসছে। এরপর আমি শর্টকাটে কী বলবো সেটা তোমরা বুঝতে পারবে। আমাকে কি চেয়েছে, মেয়েদের শতকরা, মেয়েদের 13 বলেছে, আর মোট কতজন ছাত্রছাত্রী আছে গো, মোট আছে 25, 13 আর 12 হচ্ছে 25, 25 জনের মধ্যে আমার 13 জন বলে দিচ্ছে মেয়ে, আর মেয়েদেরটাই বের করতে বলেছে, তাহলে আমাকে পার্সেন্টেজ মানে কি জানি 100-তে বের করতে হবে। এটাই প্রশ্ন, কি আছে, কিচ্ছু নেই প্রশ্নতে। এরপর আমরা কি জানি, 4 25 100 আর 4 13 52, 52%। কারো বুঝতে এটা অসুবিধা হয়েছে? কিচ্ছু বলেনি প্রশ্নটাতে। একটা মেয়ে এবং ছেলের অনুপাত দিয়ে দিয়েছে, 13:12 বলে দিয়েছে। আমাকে যেটা চাবে, যদি বলতো, দেখো সাপোজ যদি বলতো যে আমার ছেলেদের অনুপাত কত, তখন কি করতাম, এটা তো মেয়েদের বের করে নিলাম, ছেলেদের বললে আমি সেম একই করতাম। 13 আর 12 যেটা হচ্ছে মোট টোটাল যে ছাত্র ছাত্রী থাকবে সেটাকে নিচে লিখবো, তারপরে যেটা চাবে, অর্থাৎ আমি এখানে ছেলে বলছি, ছেলে 12 বলেছে, পার্সেন্টেজ মানে 100, গুণ করো, কত হচ্ছে 4, 4 12 48, 48% কে না ছেলে, আর 52% কে না মেয়ে।
টোটাল তো 100% হতে হবে, 52 আর 48 মোট মিলে তো 100% হতে হবে, সেটাই আমি বের করলাম। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। ধরে ধরে করাবো, একটু টাইম লাগবে, সব অধ্যায়গুলো তোমাদেরকে আমরা ফ্রিতে কভার করাবো। ঠিক আছে, ঘাবড়াবার কিছু দরকার নেই। আর রেলের এক্সাম যারা দেবে তাদের জন্য তো একদম মোক্ষম হতে চলেছে। দেখো কি বলেছে, এক পতি এবং পত্নীর বেতনের গড়, আচ্ছা গড় দিয়ে দিয়েছে। আচ্ছা একটু এখানে নোট করবে, ঠিক আছে, যে পয়েন্টগুলো আমি বলবো সেগুলো কিন্তু মাইন্ডের মধ্যে একটু নোট করে রাখবে। বেতনের গড় বলে দিয়েছে 65,000 এবং তাদের বেতনের অনুপাত বলে দিয়েছে যথাক্রমে 15:11। পত্নীর বেতন নির্ণয় করতে বলেছে। আচ্ছা একটা ছোট্ট করে গল্প বলি, ঠিক আছে, তারপরে এই প্রশ্নটা করাবো, নাহলে কিন্তু মাথায় ঢুকবে না। দেখো আমি বলছি এটা হচ্ছে এ হচ্ছে কি পতি আর বি হচ্ছে কি পত্নী, পত্নী বি হচ্ছে, ফুটছে না কেন গো মাঝে সাঝে পেনটা ফুটছে না, ঠিক আছে, বি হচ্ছে পত্নী। ভালো করে বুঝে যাবে, ভালো করে বুঝে যাবে। পতি ইনকাম করছে ধরো 50 টাকা এবং পত্নী ইনকাম করছে কত 30 টাকা। বলছে যে দুজনের বেতনকে এক কাছে জড়ো করো, অর্থাৎ 50-এর সাথে 30কে এক কাছে জড়ো করো এবং সেটা দুজনের মধ্যে সমান ভাগে ভাগ করে নাও, অর্থাৎ 50 আর 30 কত হচ্ছে 80 হচ্ছে। এই 80টাকে আবার 2 দিয়ে ভাগ করো, তাহলে তুমি 40,000 নাও, আমাকে 40,000 দাও। এটাই হচ্ছে গড়। ঠিক আছে, ভালো করে বুঝে নাও কি বলতে চাইলাম আমি। বলছে একটা পতি ইনকাম করছে কত 50,000, এটা কে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। 50,000 এবং পত্নী ইনকাম করছে কত 30,000। বলছে পতি আমার প্রায় ডবলের কাছাকাছি ইনকাম করে ফেলাচ্ছে, তাহলে একটা প্ল্যান করা যায়। কি প্ল্যান করা যায়, দুজনের টাকাকে এক কাছে একটা ফান্ডে জমা করলাম এবং সেটাকে দুজন মিলে অর্ধেক অর্ধেক ভাগ করে নিলাম, সেটাই হচ্ছে গড়। ঠিক আছে, মাথায় ঢুকলো। দেখো তাহলে এবারে প্রশ্নেতে চলে আসি। এক পতি এবং পত্নীর বেতনের গড় বলে দিয়েছে 65,000 এবং তাদের বেতনের অনুপাত যথাক্রমে 15:11 বলে দিয়েছে। পত্নীর বেতনটা নির্ণয় করতে বলেছে, এটাই প্রশ্ন আমাকে চেয়েছে। চলো সেম একই ফর্মেটে করব, পতি আর পত্নী। পত্নী বলেছে, ঠিক আছে, কত বলেছে, এদের অনুপাত বলেছে 15:11 বলেছে। ঠিক আছে, এবং গড় বলে দিয়েছে, গড় অর্থাৎ মোট টাকা নয় কিন্তু, বেতনের গড় বলেছে মোট টাকা নয় কিন্তু, সব সময় বলছি গড়, এটা সুন্দরভাবে এখানে বোঝানোর চেষ্টা করলাম। মোট টাকা আলাদা জিনিস, গড় আলাদা জিনিস। ঠিক আছে, গড় কত বলে দিয়েছে না 65,000। এরপরে আমি বলতে পারি যে 15 আর 11 কত হচ্ছে, 15 আর 11 হচ্ছে আমার 26, তাই তো নাকি 26 তো ঠিক করলাম, 15 আর 11 হচ্ছে 26। 26টা কি এদের অনুপাত বলে দিয়েছে এবং এদের গড় বলে দিয়েছে, মানে দুজনের টাকা, কিছু কিছু টাকা ছিল ধরছে এটা এক্স টাকা আর এটা ওয়াই টাকা যোগ করে কিন্তু সেটা সমান ভাগে ভাগ করে 65,000 করে এক একজনের ভাগে হচ্ছে। ঠিক আছে, 26কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে 13, এক একজনের ভাগ করে নিচ্ছি 13 মানেই বলে দিচ্ছে আমার এই 65,000, 65K, তাহলে 5, 13, 65, তাই তো 5,000, তাহলে 1 ভাগ মানে যদি 5,000 হয় তাহলে 15 ভাগ মানে কত, 5 15 কত জানি আমরা 75 আর 5 11 55। এগুলো কি বেরোচ্ছে, কে বেরোচ্ছে, ভালো করে দেখবে কিন্তু। তাহলে এটা কে বেরোলো পতি আর এটা হচ্ছে পত্নী, পত্নী বেরোলো। ঠিক আছে, এদের অনুপাত, তাহলে পতি কত ইনকাম করেছে 75,000 এবং পত্নী কত করেছে না 55,000। তাহলে পত্নীরা বুঝতেই পারছো কতটা চালাক হয়, সে কম ইনকাম করছে বলে বলছে দুটো টাকাকে এক কাছে করো এবং দুজনের মধ্যে ইকুয়াল করে নাও। ঠিক আছে, সেটাই গড়। গড় বলে কিন্তু আমি এখানে 2 দিয়ে ভাগ করলাম, দিয়ে 55 কার হয়ে যাচ্ছে পত্নী। এই টাইপটা যদি তোমাদের না পছন্দ হয় আর একটা টাইপ আমি বলে দিই, এটা যারা বুঝতে পারলে না ধরো, ঠিক আছে, ছোট্ট পাড়া জায়গার মধ্যে বলে দিই। ঠিক আছে, যাদের যেটা বোধগম্য তারা সেটাতে করবে। এটা বলেছে পতি আর এটা বলছে পত্নী বলেছে। ঠিক আছে, কত বলেছে 15:11 বলে দিয়েছে এবং তাদের মোট টাকা কত বলে দিয়েছে, মোট অর্থাৎ গড় কত বলে দিয়েছে, গড় বলে দিয়েছে আমার 65K, তাই তো, গড় বলে দিয়েছে কত 65K। তাহলে 26 মোট বলে দিয়েছে 26, মানে এই দুজনের অনুপাতের ভাগটা বলে দিয়েছে 26 সমানই কত, এই 65কে যদি আমি 2 দিয়ে গুণ করি, 65কে 2 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে আমার
130K অর্থাৎ 1,30,000। এবার তুমি যদি এটা 26 দিয়ে কাটাকাটি করো তাহলে দেখবে তোমার সেম একই উত্তর আসছে, অর্থাৎ 13 2 26, 13 1 13, 10K অর্থাৎ 1 সমান 5K বেরোচ্ছে। 1 সমান যদি 5K বেরিয়ে যায় তাহলে 15 সমান কত, 5 15 75 আর 5 11 55, সেম একই ফর্মেট। যারা যেটা ভাববে, শুধু তোমাকে গড় বললে সেটাকে একটু মাথায় রেখে দিতে হবে। যদি ভাবো যে এই অনুপাতের জায়গাতে করব তাহলে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে পারো, বা যদি বলো যে এই টাকাটার অঙ্কেতে নিয়ে যাব তাহলে যেটা বলবে তার ডবল করে নেবে, ঠিক আছে, তাহলেই কিন্তু চলে আসবে। চলো নেক্সট প্রশ্ন একটু দেখে নিই। 44 নম্বর প্রশ্নতে কি বলেছে, 40 জন বিদ্যার্থী একটি শ্রেণীতে বালিকার সংখ্যা বলে দিয়েছে এবং বালকের সংখ্যা বলে দিয়েছে 3/5। শ্রেণীতে বালকের সংখ্যা নির্ণয় করতে বলেছে। কিচ্ছু নেই, প্রশ্নগুলো দেখা মাত্রই সলভ করে নিতে পারবে। 40 জন বলেছে, চলো এটাকে আগে লিখব। কি বলেছে, বলেছে বালিকার সংখ্যা এবং বালক, তাহলে বালিকা বালিকা আর বালক, বালক দুটো অনুপাত বলে দিয়েছে। বালিকা কি বলেছে 3 এবং বালক কি বলেছে 5 বলেছে, ঠিক আছে। বলেছে শ্রেণীতে বালকের সংখ্যা নির্ণয় করো, শ্রেণীতে বালকের সংখ্যা, তাহলে আমি কি বলেছি মোট করে নেব আগে। মোট কত হচ্ছে 3 আর 5 8, বালক বললে বালকটা উপরে লিখবে এবং যত জন বলবে সেটাকে উপরে লিখে দেবে 40, ঠিক আছে। এরপরে তুমি কাটো, 5 8 40 অর্থাৎ 5 5 25 জন সংখ্যা হচ্ছে, বালকের সংখ্যা হচ্ছে 25 জন। কোথায় আছে দেখো অপশন সিতে। কি আছে প্রশ্নগুলোতে, কি আছে, কিচ্ছু নেই। যারা ভাববে যে মুখে মুখে ক্যালকুলেশন করবে তারা কি করবে, যেটা বলবে 5 আর 3 8 হয়, 8 লিখবো এবং দেখো কি বলেছে 5 বলেছে, বালক মানে 5 জানি, আর মোট সংখ্যা কত বলেছে 40 বলেছে। এটা কাটাকাটি করো না, 5 তাহলে 5 5 25। কি আছে প্রশ্নগুলোতে, কিছু আছে। যারা পারবে এগুলো মাইন্ডের মধ্যে ক্যালকুলেশন করে নিতে পারবে। চলো 45 নম্বর প্রশ্ন দেখি, চলো একটু ফাস্ট করি। হ্যাঁ দেখো, একটি আয়তাকার বোর্ডের দৈর্ঘ্য প্রস্থের মধ্যে অনুপাত বলে দিয়েছে। যদি বোর্ডের প্রস্থ 20.5 সেমিতে হয় তবে বোর্ডের প্রস্থ বলে দিয়েছে, তবে দৈর্ঘ্য নির্ণয় করতে হবে সেমিতে, ঠিক আছে। কিছু পয়েন্ট আসবে, চলো ঘাবড়াবার কিছু কারণ নেই। আচ্ছা দৈর্ঘ্য বলে দিয়েছে, আর কি বলেছে প্রস্থ বলে দিয়েছে। প্রস্থ বলে দিয়েছে, অনুপাতে বের করতে বলেছে। কত বলেছে 7:5, সেম একই আছে ভাই, ঘাবড়াবার কিছু কারণ নেই। আমাকে বলেছে বোর্ডের প্রস্থ বলে দিয়েছে এত সেন্টিমিটার, তবে দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে প্রস্থ সমান কত বলে দিয়েছে না 20.5 বলে দিয়েছে, তাই তো। তাহলে আমরা যদি এটাকে কি করি, কত গুণ যায় সেটাকে দেখতে যাই, তাহলে কি করব 5 4 20, 5 1 5, তাই তো 5 1 5, তাহলে 4.1 গুণ করলে 5কে তাহলে কিন্তু 20.5 আসবে, তাই তো। তাহলে কিন্তু এই 7কেও তোমার 4.1 দিয়ে গুণ করতে হবে, তাহলে কি করে গুণ করব 7 1 7 আর 4 7 28, 28 একটার পরে দশমিক, এটা করে দেবো। তাহলে কি আছে দেখো 28.7 কোথায় আছে অপশানে, লক্ষ্য করতে পারছো, দেখো লক্ষ্য করতে পারছো অপশান সিতে আছে, তাহলে অপশান সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। এটা অবশ্যই তোমার সেমিতে, ঠিক আছে। চলো ঘাবড়াবার কিছু কারণ নেই, একদম সহজ প্রশ্ন, দেখে তোমরা ঘাবড়ে যাবে না, ঠিক আছে। দেখো দুজন শ্রমিক বলে দিচ্ছে পি এবং কিউ, এদের ক্ষমতার অনুপাত বলে দিয়েছে 3:2 এবং দৈনিক এত টাকা মজুরির মধ্যে পি কত টাকা পাবে, এবং এরা দুজন যে টাকাটা ইনকাম করছে এটা দুজনের টাকারই, পি প্লাস কিউ, দুজনের টাকা কত না 400 বলে দিয়েছে। তাহলে এদের দুজনের যে অনুপাতটা বলে দিয়েছে তাদের যোগ কত হচ্ছে না 5 হচ্ছে, এদের যোগ কত হচ্ছে 2 আর 3 5, 5 সমানই কত হচ্ছে আমার না 400 হচ্ছে। তাহলে 1 সমান কত 5 8 40 0, 1 সমান তাহলে আমার কত বেরোলো 80 বেরোলো। এরপরে কি বলেছে পি আমার কত পাবে 3 8, অর্থাৎ এই 80কে গুণ করতে হবে 3 দিয়ে, 3 8 24 অর্থাৎ 240 টাকা পাবে কে, পি পাবে। কোথায় আছে 240 আছে, হ্যাঁ অপশন এতে আছে। যদি তোমাকে বলতো কিউ কত পাবে, তখন তোমাকে 8 2 16, এই 2-এর সাথে কিন্তু তোমাকে 80 গুণ করতে হতো, তাহলে কত হতো 160, ঠিক আছে। 160 আর 240 তোমার 400 এমনি হয়ে যাবে, ঠিক আছে। চলো
47 নম্বর প্রশ্নতে কি বলেছে, একটি বিজ্ঞানের বইয়ে 5:4 অনুপাতে ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞান বইয়ে দুটি খণ্ড অন্তর্ভুক্ত আছে। 540 পৃষ্ঠার বই বানানোর জন্য জীবনবিজ্ঞানের কতগুলি পৃষ্ঠার প্রয়োজন হবে? দেখো কি বলেছে, ভৌত আর বলেছে জীবন বলেছে, তাই তো, জীবনবিজ্ঞান বলেছে, দুটো বই বলেছে, কত বলেছে না 5:4 বলে দিয়েছে, এবং বলে দিয়েছে যে কতগুলো পাতা বলে দিয়েছে না 540টি পাতা বলে দিয়েছে, তাই তো, পাতা বলে দিয়েছে, এটাকে মাইন্ড করবে, ঠিক আছে। তাহলে দুটোর অনুপাত সমান কত? দুটোর অনুপাত কত হচ্ছে না, এদের যোগ করলে কত হচ্ছে না 9, তাই তো, 5 আর 4 9 হচ্ছে, 9 সমানই হচ্ছে আমার কত না 54 শূন্য। তাহলে 1 সমান কত, 5 9 45, 6 9 54, অর্থাৎ 60, 1 মানে হচ্ছে 60। তাহলে 1 মানে যদি 60 হয়, তাহলে আমাকে বলেছে জীবনবিজ্ঞান বইয়ের জন্য কতগুলি পৃষ্ঠার প্রয়োজন হবে, অর্থাৎ 4 6 24, 4 গণিত 60 হবে, তো এটা আমার কি জীবনবিজ্ঞান। তাহলে কত হচ্ছে 4 6 24, অর্থাৎ 240। আমাকে যদি বলতো ভৌতবিজ্ঞান, তাহলে 5 6 30, ভৌত বললে কি হতো না 5 গণিত 60, তাহলে 5 6 30, অর্থাৎ 300। তাহলে 300 আর 240 হচ্ছে আমার 540। বুঝতে পেরেছো? আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট 48 নাম্বার প্রশ্নটা একটু তোমরা নিজেরা সলভ করো, না হলে আমি দেখো করিয়ে দিচ্ছি। যখনই তোমরা এই ধরনের প্রশ্ন দেখবে, দেখো কত সহজে হয়ে যাচ্ছে, বলো দেখিনি, সত্যি করে বলো। যারা মন দিয়ে ক্লাসটা করছো তারা বলবে, আজকে না দেখো, বিগত 6 মাস 1 বছর 2 বছর পর দেখবে তোমরা এই ক্লাসটা দেখবে, ক্লাসের মধ্যে কোয়ালিটি দেখে তোমরা বলবে, ঠিক আছে। দেখো 48 নম্বর প্রশ্নতে কি বলেছে, 24.6 মিটার লম্বা তারকে 12:29 অনুপাতে বিভাজিত করলে বড় টুকরোর দৈর্ঘ্য কত হবে, সেটাই তোমাকে প্রশ্নে জানতে চেয়েছে, ঠিক আছে। তাহলে এই ধরনের প্রশ্ন তোমার যখনই আসবে না কেন, তখন আমরা কি করব, যে অনুপাতটা বলে দেবে সেটাকে আগে লিখে নেব, 12:29, ঠিক আছে। এবং কত মিটার তার বলে দিয়েছে, দেখো না, মোট তার বলে দিয়েছে, তার বলে দিয়েছে কত 24.6। তাহলে আমাকে কি করতে হবে, এর ভাগে 12 আছে, এর ভাগে 29 আছে, তাহলে দুটোকে যোগ করে কিন্তু এটাকে দিয়ে ভাগ করতে হবে। তাহলে 29 আর 12 কত হচ্ছে না আমার 41 হচ্ছে, ঠিক আছে। 41 মানেই বলে দিয়েছি কত আমার না 24.6। দশমিকটা এখন তুমি মন থেকে একদম সরিয়ে নাও। তাহলে দেখো এটাকে যদি আমি ভাগ করি, 4 6 24, তাই তো, 4 6 24, অর্থাৎ 6 আর দশমিকের জন্য এটা পাচ্ছি। তাহলে আমি বলতেই পারি যে 0.6, তাই তো, 0.6 যদি পেয়ে যাই তাহলে কিন্তু আমার এটা চলে আসছে, একটার আগে দশমিক। তাহলে 6 41 হচ্ছে আমার কত না তোমার 246। তাহলে 0.6 এক অংশ সমান যদি 0.6 হয়, তাহলে তোমার বড় টুকরোটা কত হবে না 29-এর সাথে তোমার 6 গুণ করতে হবে। তাহলে 29-এর সাথে যদি 6 গুণ করি, 0.6 অর্থাৎ 6 গুণ করি, তারপরে দশমিক সরিয়ে দেবো। 6 9 54, 4 হাতে থাকছে 5, 6 দুগুণে 12, 12 আর 5 17, ঠিক আছে 17। তাহলে 17.4 আছে, দেখো লক্ষ্য করছি অপশন সিতে। কীভাবে করলাম আশা করছি বুঝতে পেরেছি। প্রচণ্ড গরমের মধ্যেও তোমাদেরকে ক্লাস করাচ্ছি। চলো বুঝতে পেরেছো, আশা করছি বুঝতে পেরেছো। দেখো শর্টকাটে করে দেবে, যেটা বলবে না কেন তোমার 12 যোগ 29 করে দেবে, আর অনুপাত লেখার দরকার নেই। বারবার বলছি, যখন প্র্যাকটিস হয়ে যাবে। আর মোট তার যেটা বলে দেবে, তাহলে এটা 41 তো হয়েই গেল, আর মোট তার বলে দিচ্ছে 24.6। তাহলে দশমিকটাকে তুমি ভাববে কেন, তাহলে 41 6ই তো হচ্ছে আমার 246। তাহলে একটার আগে দশমিক করে দিলাম। তাহলে 1 ভাগ সমান কত 0.6, তাহলে 29 ভাগ সমান কত, তাহলে 29 মানে সব থেকে বড় যেহেতু চেয়েছে, বড় টুকরোর দৈর্ঘ্য কত, বড় যেহেতু চেয়েছে, তাহলে কি হচ্ছে আমার 29-এর সাথে 0.6 অর্থাৎ 6 গুণ করবো। 6 9 54, 4 হাতে থাকছে 5, 6 দুগুণে 12 17, 17 একটার আগে দশমিক করে দিলাম, তাহলে 17.4 হয়ে গেল। বুঝতে পেরেছো। 49 নাম্বার প্রশ্নটাকে একটু সমাধান করার চেষ্টা করি। কি বলেছে দেখো, সবগুলি যেহেতু পয়েন্ট আছে, আমাকে একটু ক্যালকুলেশনটা একটু হয়তো হার্ড দিয়েছে বলেই পয়েন্ট দিয়েছে। দেখো যখনই এই ধরনের প্রশ্ন আসবে বা এই টাইপের প্রশ্ন, সে পয়েন্ট থাকুক বা না থাকুক, তোমাদের
ফার্স্ট করণীয় কি দেখতে হবে, ছেলে আর মেয়ের অনুপাত দিয়েছে, ছেলে আর মেয়ে লিখে বারবার টাইম ওয়েস্ট করবো না। ছেলে কত বলেছে এবং কি চেয়েছে, ছেলের প্রাপ্ত চেয়েছে, ছেলে কত না 11, ছেলে হচ্ছে 11 এবং মেয়ে হচ্ছে 10, তাহলে 11টা উপরে লিখবো আর মোট কত 11 আর 10 হচ্ছে 21। আর যেটা বলে দেবে টাকাটা সেই অঙ্কটা উপরে লিখে দেবো 10390। এরপর আমি বলবো যে ছোট ছোট করে কাটা থেকে একবার ডিরেক্ট এগুলোকে ভাগ করে নেবে, ঠিক আছে, যারা পারবে না, কেন টাইম ওয়েস্ট করবে না, ঠিক আছে। দেখো 11 সাথে এটাকে গুণ করব, তাহলে কত হচ্ছে দেখো আমার, তাহলে কত হচ্ছে দেখো 10390কে 11 দিয়ে গুণ করবো, তাহলে দেখো 09301 09301, এটাকে অ্যাড করো 09241 এটা গুণ করলাম। এবারে কি করতে হবে, তাহলে আমার 114,290 বাই আমার কত হয়ে গেল, আমার 21 হয়ে গেল। এরপর তুমি কাটো, এরপর তুমি দেখো আস্তে আস্তে কাটো, দেখো 5 দিয়ে আছে যেহেতু 5 কিংবা 6 যেটা দিয়ে যাবো, দেখো 5-এর সংখ্যা বেশি, তাহলে 5 20 100, তাই তো 6 20 হচ্ছে 120, তাহলে 6 তো আমার হচ্ছেই না, এই অপশানটা হচ্ছে না, কাটাকাটি করবে। দেখো 5 21 হচ্ছে আমার 105, 5 গেল 105, আর বাকি কত থাকছে আমার 9, 9 আর 2 থাকছে, তাই তো। তাহলে এরপর আমি কত যাব, 4 দিয়ে যাব, 4 দিয়ে গেলে হচ্ছে আমার 8, 4 দিয়ে গেলে হচ্ছে আমার 8, তাহলে 4 তো থাকতেই হবে, দেখো একটাতে আছে, অপশান ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। যখন তুমি কাটাকাটি করবে, যখন তোমার 54 চলে আসে, দেখো 54 কিন্তু আর একটাতেও নেই। এরপর তুমি এটাকে ভাগ করতে পারো, যারা পারবে না এটা, 21কে তোমার 21 দিয়ে 114,290কে ভাগ করবে, তাহলে দেখো 21 5-এ কত হচ্ছে আমার, না 21 5-এ হচ্ছে আমার 105। এরপরে তুমি বিয়োগ করো, 5 আর কয় 14, 5 আর আমাদের 9 14, তাই তো, 5 আর 9 14, হাতে থাকছে 1 মিলে গেল, তাহলে আমার এটা 9 পড়ে থাকছে আর এটা 2 চলে আসছে। এবারে 21 8 4 দিয়ে যাবে, 4 2 8 অর্থাৎ 80, 4 84, তাই তো। এরপরে তুমি এটাকে বিয়োগ করো, দেখো 8-এ 12, এরপরে 9টে নামবে, আবার তুমি 4 দিয়ে যাবে, আবার তোমার 84 আসবে, এইরকম করে দেখো এই একটা অপশানই কিন্তু পাবে। তারপরে কত হচ্ছে, এইভাবে কিন্তু করতে করতে যাবে, দেখবে আশা করছি মিলে যাবে। যারা পারবে না তাদের জন্য বলছি, আর যারা কাটাকাটি করতে পারে, যেহেতু আমি বলবো পয়েন্ট আছে, তোমরা কাটাকাটিতে রিস্ক নেবে না, ডাইরেক্ট যেভাবে গুণ ভাগ বলবে সেভাবে করবে, একটু টাইম বেশি লাগবে না, চাপ কিসে, তোমার তো অন্যান্যগুলো শর্টকাট দেখিয়ে দিচ্ছি। 50 নাম্বার প্রশ্নতে কি বলেছে, মোহিত এবং অয়নের মধ্যে একটি অর্থকে 13:29 ভাগ করে দেওয়া হচ্ছে এবং একজনের অর্থের পরিমাণ বলে দিয়েছে, কার না অয়নের বলে দিয়েছে, তোমাকে মোহিতেরটা বের করতে হবে। তাহলে একদম সহজ প্রশ্ন দিয়ে দিয়েছে, না মোহিত আর কি বলেছে, না অয়ন, কত বলেছে, না 13:29 বলে দিয়েছে, এবং অয়ন কি বলে দিয়েছে, 29 মানেই বলে দিয়েছে তোমার 5:5:1। তাহলে তোমাকে 1 অনুপাত বের করে নিতে হবে, তাহলে কিন্তু এটা সহজ হয়ে যাবে। এরপরে কিন্তু আমি মহিদেরটা তাহলে অনায়াসেই বের করে নিতে পারবো। তাহলে দেখো 29কে যদি কাটি, তাহলে 29 1-এ 29 আর 29 9 হচ্ছে এখানে, আচ্ছা 29 9 দিই বা 29 19-এ হচ্ছে আমার 551, তাহলে কত গুণ হলো, না আমার 19 গুণ হলো, তাই তো। তাহলে 13-র সাথে যদি আমি 19 গুণ করি, তাহলে কিন্তু আমার অ্যান্সার পেয়ে যাবে। দেখো তাহলে 19-এর সাথে যদি 13 গুণ করি, তাহলে কত হচ্ছে আমার 3 9 27 7, একটা অপশানই পাবো, যেটা আমার অপশান ডিতে, ঠিক আছে। তাহলে অপশান ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ 247, ঠিক আছে। এরপর তোমরা গুণটাকে করো, দেখো 19-কে 13 দিয়ে গুণ করবে, 19-কে 13 দিয়ে গুণ করবে, দেখবে 3 9 27 7, হাতে থাকছে 2, 3 1 3 আর 2 5, গণিত 9 আর 1, ঠিক আছে, 7 4 2 247 হয়ে গেল। আশা করছি বুঝতে পেরেছ। চলো নেক্সট প্রশ্ন, অর্থাৎ 51 নম্বর প্রশ্নতে দেখি কি বলছে। একটা টাকা বলে দিয়েছে এ এবং বি এর মধ্যে 8:9 ভাগ করা হয়েছে, এ এর ভাগ বি এর ভাগের থেকে কত বেশি, ঠিক আছে, কত বেশি জানতে চেয়েছে। চলো এ বলেছে আর বি বলেছে, দেখো দুটো ভাগ বলে দিয়েছে, একটা বলেছে 8:9, 8:9 বলে দিয়েছে, এর ভাগ বি এর ভাগের থেকে কত বেশি। তাহলে দেখো এদের মোট বলে দিয়েছে কত, মোট বলে দিয়েছে কত 51,000 বলেছে, তাই তো। তাহলে এদের দুজনের যোগ করব, তাহলে এদের দুজনের যোগ করলে কত হচ্ছে, না 17 হচ্ছে, তাহলে 17 মানেই 51। আচ্ছা 3 17 51,
আর দুটো শূন্য, তাহলে 1 মানেই 300, 1 মানেই 300, 1 মানে যদি 300 হয় তাহলে এর আর এর পার্থক্য কত? 1, তাই তো? এদের বলছে বি এর ভাগ এবং এ এর ভাগের মধ্যে পার্থক্য কত জানতে চেয়েছে। তাহলে দেখো এটা 8 বলেছে আর এটা 9 বলেছে, এই দুজনের পার্থক্য কত? 1, 1 মানে 300, তাহলে 300 আমার সঠিক উত্তর, আর দেখা দরকার নেই। বা 8-এর সাথে তুমি তো 3 8 2400 আর 3 9 2700 করলাম, তাহলে 2400 আর 2700-র মধ্যে পার্থক্য কিন্তু তোমার 300 হয়ে যাবে। ঠিক আছে, চলো আশা করছি বুঝতে পেরেছো। 52 নম্বর প্রশ্নটা তোমরা একটু দেখো কিভাবে সলভ করবে। একদম সহজ প্রশ্ন, বারবার বলছি, যত বেশি প্র্যাকটিস করবে তত তোমাদের কিন্তু বেশি টাইমগুলো তোমরা মানে কনজিউম করতে পারবে। ঠিক আছে, দেখো কি বলেছে, যদি এতটি মার্বেল কার কার? না সীতা আর কার মধ্যে? না কবিতা। কবিতার মধ্যে ভাগ করে দিচ্ছে না 5:9। তাহলে তোমাকে বের করতে হবে মোট, বলে দিয়েছে মোট, যেহেতু বলে দেয় তাহলে এই দুটোকে যোগ করতে হবে। 9 আর 5-এ কত হচ্ছে আমার? 9 আর 5-এ 14, 14 মানেই বলে দিয়েছে আমার কত? 14 মানেই বলে দিয়েছে 350, তাই তো? 350, তাহলে 1 মানে কত? তাহলে 14 একে 14, 14 2-এ 28, 2 দিয়ে গেল 28, 28 থেকে আর 7 থাকছে 5 14 70, অর্থাৎ 25 হয়ে যাচ্ছে, তাই তো? 25, তাহলে 14কে যদি 25 দিয়ে কাটি তাহলে কিন্তু আমার 350 হচ্ছে। তাহলে 1 ইউনিটই মানে 25, তাহলে সবিতা কতগুলি মার্বেল পাবে? সবিতা অর্থাৎ 5টা, 5 25 125, 125টি মার্বেল পাবে, তাই তো? তাহলে 5-এর সাথে 25কে গুণ করতে হবে, তাহলে 125 কোথায় আছে? অপশান বিতে আছে। অপশান বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। চলো, খুব গরম করছে, তাড়াতাড়ি ক্লাসটা শেষ করে দিই। দেখো কি বলেছে, 88-এর বিভাজন কি বলেছে? জয়তী এবং প্রতীক এদের মধ্যে দুটো অনুপাতে ভাগ করেছে, 5:6 ভাগ করেছে। মোট কত টাকা বলে দিয়েছে? না 88 টাকা বলে দিয়েছে। 6 আর 5 কত হচ্ছে? 11, 11 মানে যদি 88 হয় তাহলে 1 মানে 8 11 88, তাই তো? 8 11 88, 1 মানে 8, 1 মানে 8 যদি হয় তাহলে জয়তী কত পাবে? 5 8-এ এর সাথে 8 গুণ হবে, তাহলে 5 8-এ 40, 40 কোথায় আছে দেখো? অপশান এতে। তাহলে অপশান এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। 54 নম্বর প্রশ্ন দেখে নিই। একটা পার্টিতে এতজন লোকের উপস্থিতি রয়েছে, যদি পুরুষ, আচ্ছা মেল আর ফিমেল বলে দিয়েছে, কত? তোমার 4:7 বলে দিয়েছে। পার্টিতে মোট মহিলার সংখ্যা বের করতে বলেছে, তাহলে 7 আর 4 11, 11 মানেই কত বলে দিয়েছে আমার? 77, তাহলে 7 11 77, 7, তাহলে 1 ইউনিট মানেই বলে দিয়েছে আমার 7, 1 ইউনিট মানে যদি 7 হয় তাহলে আমাকে যেহেতু মহিলা বলেছে তাহলে 7 7-এ 49, 7-এর সাথে 7 গুণ হয়ে যাবে, অর্থাৎ মহিলার অনুপাত ছিল আমার কত? 7, তার সাথে 1 ইউনিট 7 বের করলাম, 7 গুণ হয়ে যাবে, তাহলে কত হচ্ছে? না 49 হয়ে যাচ্ছে। কোথায় আছে দেখো? অপশান ডিতে। চলো 55 নম্বর প্রশ্নটা দেখি। কোনো পরীক্ষায় বসা বালক এবং বালিকার সংখ্যার অনুপাত বলে দিয়েছে এবং যদি এতজন ছাত্র পরীক্ষা দিতে হবে কতজন বালিকা ছিল। সে একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসছে বারবার। ঠিক আছে, পারবে এটা? দেখো বালক বলেছে আর এটা কি বলছে? বালিকা। বালিকা বলেছে 5:6 বলে দিয়েছে এবং মোট বলে দিয়েছে এতজন ছাত্র, মানে ক্লাসে কতজন ছাত্র ছিল? ক্লাসে বলেছে মোট বলেছে 3 5 3 1, তাহলে 6 আর 5 কত হচ্ছে? না 11 হচ্ছে। এ দুটোকে যোগ করছি সবসময়। ঠিক আছে, আর মোট যেহেতু বলে দিয়েছে তাহলে এর সাথে ভাগ করব, তাহলে 3 11 33, হাতে থাকছে 2, 3 11 33, 2 থাকছে 11, 2-এ 22, 11 একে 11, তাহলে 321 হয়ে গেল। 1 ভাগ সমান 321, তাহলে আমাকে বালিকা বলেছে, তাহলে 321-এর সাথে আমার বালিকা অর্থাৎ 6 গুণ করতে হবে। 6 একে 6, লাস্টে 6 সবগুলোতে আছে, 6 দুগুণে 12, 2, হাতে থাকছে 1, দেখো 26 একটাতেই আছে, অপশান সি হয়ে যাবে। তারপর 318 একে 19, 19 26 কোথায় আছে দেখো? অপশান সিতেই আছে, তাহলে অপশান সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখো 56 নম্বর প্রশ্নটা কি বলেছে, 1190 টাকা দুই ব্যক্তির মধ্যে 11:23 ভাগ করে দেওয়া হচ্ছে। বলছে বড় ভাগের প্রাপ্ত করা ব্যক্তির অর্থের পরিমাণ কত হবে? তাহলে বলছি 11:23, আমাকে বড় ভাগেরটা জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে এই দুটো যোগফল কত হচ্ছে? না 23 আর 11 হচ্ছে 34, 34 সমানই বলে দিয়েছে আমার 1190।
তাহলে এটাকে একটু ছোটো করে নিয়ে এক ঘর, 2 দিয়ে কাটলে এটা 17 দুগুণে 34, আর 2 দিয়ে যদি এটা কাটি 5 2 10, আর 9 2 18, আর 9 2 18 হাতে থেকে আর 5 2 10, তাই তো? চলো তাহলে 17 সাথে এবার এটাকে কাটি, দেখো 3 17 51, 3 17 51, আর কত থাকছে 8, 5 17 85, তাই তো 5, তাহলে 35, 1 ভাগ সমান 35 যদি হয়, আমাকে বড় ভাগটা জানতে চেয়েছে, বড় ভাগের প্রাপ্ত করা ব্যক্তির অর্থের পরিমাণ, অর্থাৎ 23-এর পরিমাণটা জানতে চেয়েছে। তাহলে 23কে যদি আমি 35 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমার বড় ভাগটা বেরিয়ে যাবে। তাহলে 3 5 15 5, দেখো একটা অপশানই আছে 5, ইউনিট ডিজিটে সি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। তা সত্ত্বেও দেখো 3 5 15 5, হাতে থাকছে 1 10, আর 10 আর 1 11, গণিত 3 3 9, আর 3 2 6, ঠিক আছে? তাহলে কত হচ্ছে আমার, দেখো 5 9 1 10 0, হাতে থাকছে 1 6 1 7 1 8, 805 আছে। চলো তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। আর স্টেপ বাই স্টেপ কিন্তু আমি একটা কথা বারবার বলে রাখি, স্টেপ বাই স্টেপ আমি প্রত্যেকটা অধ্যায়ের অঙ্ক করিয়ে দেবো, ঠিক আছে? এই ইউথ কম্পিটিশন টাইমের যে বইটা আছে ডেটো, সেই বইয়ের প্রশ্নগুলো তোমাদেরকে আমি সমাধান করানোর চেষ্টা করব। তোমরা ভাববে যে 2022-23-এর বই, তাহলে এটাকে সলভ করে কি হবে? আর অনুপাত ও সমানুপাত জিনিসটা কি চেঞ্জ হয়ে যায়? হয় না তো? তাহলে এই টাইপগুলো তুমি জেনে নাও, তারপরে তুমি ট্রেন্ডিং টপিক যেগুলো আসছে, মানে প্রশ্ন যেগুলো আসছে সেই প্রশ্নগুলো গুটি কয়েক সমাধান করো। আর এত হিউজ প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো করলে তুমি সব এগ্রেড করে ফেলাবে, ঠিক আছে? চলো, আর এখনও পর্যন্ত তোমরা যারা এই তৎকালীন রেলওয়ে ব্যাচে যুক্ত হতে পারোনি, তারা ফ্রি পিডিএফ পাওয়ার জন্য এই যে নিচে দেওয়ার স্ক্রিনে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা যুক্ত হয়ে যাও, বা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা যুক্ত হয়ে নিতে পারো। এছাড়াও ক্লাস 1 এবং 2 আমাদের চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো, বা আমি এর আগের ক্লাসটা ভিডিওর লাস্টে দিয়ে দেবো, তোমরা দেখে নিও, ঠিক আছে? চলো।